হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। শীতকাল এসে গেছে, অনেকের কাছেই এটা বেশ আনন্দের, কিন্তু সবার কাছে নয়। বিশেষত যারা সিওপিডির সমস্যায় ভুগছেন তাদের জন্য তো একেবারেই নয়। দেখা গেছে শীতকাল এলেই এই সমস্ত রোগীদের সমস্যা আরো বেড়ে যায়। আসুন আজকে আমরা জানার চেষ্টা করি যে শীতকাল এলে সিওপিডি রোগীদের সমস্যা বাড়ে কেন এবং এর প্রতিকার কি। এবং এই পুরো বিষয়টা জানতে আমরা চলে এসেছি সুরক্ষা বালিগঞ্জে, এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট পালমোনোলজিস্ট ডক্টর অংশুমান মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইটে স্বাগত। শীতকাল এসে গেছে, অনেকের কাছে এটা বেশ মজার আনন্দের, কিন্তু সিওপিডি সমস্যায় যারা ভুগছেন তাদের কাছে এই সময়টা খুব একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। শ্বাসকষ্ট সমস্যা বাড়ে এবং আরো বিবিধ সমস্যা বাড়তে থাকে। তো কথা হচ্ছে যে এই সময় এদের সমস্যাটা বাড়ে কেন, কিন্তু তার আগে জানবো মানে ছোট করে সিওপিডি বিষয়টা কি। এক্স্যাক্টলি, আমি ওইখান থেকেই শুরু করতে চাইছিলাম। বেসিক্যালি সিওপিডি হচ্ছে এমন একটা রোগ যেটা শ্বাসনালী রোগ। আমরা যদি লাংসকে অ্যাজ এ হোল ভাবি, লাংসের দুটো পোর্শন আমরা ভাগ করতে পারি, একটা শ্বাসনালী, একটা লাংসের ইটসেলফ যে গঠনটা। তো এই শ্বাসনালীর টাইট হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়ার মাধ্যমে যে রোগগুলো হয় সেগুলোকে আমরা বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অর্থাৎ শ্বাসনালী সংকোচন হচ্ছে। তার মধ্যে একটা হয় যেখানে রিভার্সিবিলিটি থাকে, অর্থাৎ ওষুধ দিলে বেটারমেন্টের দিকে যায়। আর একটা হয় যেখানে ফিক্সড অবস্ট্রাকশন হয়ে যায়। প্রথমটাকে বলা হয় অ্যাস্তমা, দ্বিতীয়টাকে বলা হয় সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এবার তুমি যে কথাটা বলছিলে সেটা খুব গুরুত্বপূর্ণ। শীতকাল এলেই এই রোগগুলোর বেড়ে যায়, কষ্ট বাড়ে এদের। বেসিক্যালি আমি বলবো একটু আগে থেকে, যখনই অক্টোবর এন্ড নভেম্বর শুরু হলো তখন থেকেই এদের কষ্ট বাড়তে থাকে। কেন হয়? যখন সিজন চেঞ্জের টাইম, তখন দেখা যায় যে টেম্পারেচার আপ ডাউনটা অনেক বেশি, বা ধরো বাতাসে পোলেন্স কাউন্ট অনেক বেশি, ধুলোবালির সমস্যা, পলিউশনের সমস্যা অনেক বেশি, যেটার ফলে এদের মধ্যে কষ্টটা বাড়ে। তো আমি কিন্তু এর মধ্যে এক একটা করে কারণও বলে যাচ্ছি। এবং একটা বড় জিনিস যেটা আমরা বেশ কিছু বছর ধরে, ধরো লাস্ট 15-20 বছর ধরে খেয়াল করছি, যে দিওয়ালির পরে এই ব্যাপারটা হঠাৎ করে প্রচন্ড বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? দিওয়ালিতে যে পলিউশনটা তৈরি হয় সেটা এমনই কিছু ধোঁয়া, বাজির যে ধোঁয়া, সেটা পরিবেশের অনেক নিচের দিকে, বাতাবরণের অনেক নিচের দিকে অবস্থান করে। যার ফলে কি হয়, ধোঁয়াটা একটা স্মগ টাইপের, স্মোক আর ফগ মিলে যেটা হয়, একটা স্মগ টাইপের বস্তু তৈরি করে। এই ধোঁয়ার জন্য তার সাথে আমাদের অটোমোবাইল এমিশন, অটোমোবাইল পলিউশন যেগুলো আছে, সেই দুটো জিনিস মিশে গিয়ে এমন একটা বস্তু তৈরি হয় যেটা কিনা আমাদের শ্বাস নেওয়ার জন্য খুব কষ্টকর। দেখবে আমরা রোজ একটা আলোচনা করি না, AQI বলে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা এখন এই মুহূর্তে কলকাতা শহরের 250-র বেশি। 50-এর নিচে থাকলে অনেক বেটার শ্বাস নেওয়া যায়। তো বোঝাই যাচ্ছে কত বেশি, অনেক বেশি। তো বেসিক্যালি যে মানুষটা, আমি নেভার স্মোকার, কোনোদিন স্মোক করি না, তাহলে আমি যে বাতাসটা ইনহেল করছি, দ্যাট ইজ লাইক কলকাতা শহরে বসে 7 থেকে 10টা সিগারেটের সমান। বাপরে বাপ। তাহলে কেউ আমাকে বলতেই পারে যে আপনি তো স্মোক করেন না, তাহলে কি আপনার সিওপিডি হবে? হ্যাঁ ভাই, হতে পারে। যে পরিমাণ পলিউশন আমরা শরীরের মধ্যে ঢোকাচ্ছি, সেই পলিউশন কিন্তু আমাদের সিওপিডি করতে পারে। তাহলে সেটা আমাদের একটা মাথায় রাখতে হবে। এর মধ্যে আরেকটা জিনিসও আসে, PM2.5 বলে, পার্টিকুলেট ম্যাটার 2.5। এটা কি 2.5 মাইক্রন সাইজের যে কণিকাগুলো হয়, যে বাতাসের যে নক্সাস পার্টিকেলস গুলো আছে, সেগুলো প্রচুর পরিমাণে আমরা ইনহেল করি এই সময়টাতে, এবং যাদের অ্যাকচুয়ালি লাংসের রোগ আছে বা সিওপিডি আছে তাদের জন্য সেটা খুব ক্ষতিকারক হয়। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা, যেটা আমরা সবসময় সবার জন্য বারণ করি, দ্যাট ইজ স্মোকিং। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমরা সবাই জানি, জেনেও অনেকে স্মোক করে, এবং এই সময় তাদের লাংসটা আরো বেশি ভালনারেবল হয়ে ওঠে এবং কষ্ট পায়। সো এইগুলো হচ্ছে বেসিক রিজন যেগুলোর কারণে সিওপিডি এই সময়টাতে, বা আবার শীত চলে যাওয়ার সময়তেও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে সিওপিডির বাড়াবাড়ি অতিরিক্ত বেশিভাবে হয়। তো এবার আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এই ধরনের পেশেন্টরা এই সময় কি কি সমস্যায় পড়ে? মূলত শ্বাসকষ্ট তো একটা সমস্যা থাকে, এছাড়া আর কি কি সমস্যা? তো সিওপিডির বেসিক সমস্যা দেখতে গেলে দুটো, এক কাশি, দ্বিতীয় কথা শ্বাসকষ্ট। কারোর কাশি এবং কফ ওঠার পরিমাণ বেশি, তাদেরকে আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস ফেনোমেনন। আরেকটা দলের শ্বাসকষ্ট বেশি, তাদেরকে আমরা বলি এমফাইসিমা ফিনোটাইপ। ঠিক তো? এবার যখন বাড়াবাড়ি হয় তখন এর উপর দিয়ে আর কি হতে পারে? হঠাৎ করে একটা মানুষ জানে যে হ্যাঁ, আমার এটা বেসলাইন লেভেলের কাশি, আমার সারাদিনে এরকম, সে দিনে হয়তো 3-4 বার কাশি হয়।
হঠাৎ করে একদিন দেখলো যে শ্বাসকষ্ট বেড়ে গেছে, কাশি বেড়ে গেছে, প্রচুর কাশছে, প্রচুর কফ উঠছে, হলুদ কফ ওঠা শুরু হয়েছে, কারো কারো ক্ষেত্রে কফের সাথে রক্ত আসছে, এরকম একটা সিচুয়েশন হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে, যে মানুষটা কাল অবধি হয়তো সিঁড়ি উঠতে শ্বাসকষ্ট হতো বাট নর্মাল লেভেলে হাঁটতে পারতো, সে আজ সকাল থেকে দেখা যাচ্ছে নর্মাল লেভেলেও হাঁটতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে বেসিক যে সিমটমস গুলো সেগুলো খানিকটা বেড়ে গেল, এটা একটা হতে পারে। তার সাথে কাশি বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সাথে সাথে বুকে সাঁই সাঁই করা, বা কারো কারো ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যাওয়া, কারো কারো ক্ষেত্রে জ্বর আসা, এই ধরনের ডিফারেন্ট সিমটমস জেনারেলি সিওপিডি যখন এক্সাজারবেশন হয়, বাড়াবাড়ি হয়, তখন এই ধরনের সিমটমস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে পেশেন্টগুলো। আচ্ছা, এবার যখন পেশেন্ট আপনাদের কাছে আসে তখন তো নিশ্চয়ই আপনাদের ম্যানেজ করতে একটু সমস্যা হয়, কারণ এই পেশেন্টগুলো যদি আগে থেকেই যদি প্রিকশন নিত তাহলে ব্যাপারটা অনেক ইজি হতো। কিন্তু যাই হোক, যখন পেশেন্টরা আসে আপনাদের কাছে তখন তার ট্রিটমেন্ট তখন কিভাবে স্টার্ট করেন আপনারা? তো এই যে সিওপিডি এক্সাজারবেশন বা বাড়াবাড়ি যেটা বলছি, তার দুটো ভাগে ভাগ করা যায়। এক মাইল্ড মডারেট এক্সাজারবেশন, আর একটা সিভিয়ার এক্সাজারবেশন। তো মাইল্ড টু মডারেট এক্সাজারবেশন যেগুলো হয় সেগুলোকে জেনারেলি ওপিডি বেসিসে ট্রিটমেন্ট করা যায়। অ্যান্টিবায়োটিক দিতে হয়, স্টেরয়েড দিতে হয়, ইনহেলার যাদের চলে তাদের ইনহেলার হয়তো একটু বাড়া কমানো করা হয়, এরকম ধরনের ওষুধপত্র দিয়ে ঠিক করা হয়। আর যাদের সিভিয়ার এক্সাজারবেশন তাদের কিন্তু ভর্তি ছাড়া পথ থাকে না জেনারেলি। ভর্তি করে তাদেরকে প্রপার আইভি অ্যান্টিবায়োটিক, আইভি স্টেরয়েড, তার সাথে নেবুলাইজেশন এসব দিয়ে চিকিৎসা করা হয়। মেইন যেটা আমরা বলি যে দেখা যায় যে ভর্তির পরেও অনেক সময় সিওপিডির ক্ষেত্রে ভর্তি করলাম, তাকে চিকিৎসা করলাম, সবকিছু করা হলো, বাড়ি ছাড়া হলো, যেটা মনে রাখা দরকার এই পেশেন্ট যে ভর্তি হচ্ছে তার কিন্তু কিছুটা পরিমাণ লাং ফাংশন ক্ষয় হলো। আচ্ছা, সেই লাং ফাংশনটা তার কার্যকারিতা আরো কমে এলো। এক্স্যাক্টলি, সেই লাং ফাংশনটা কখনোই আর কিন্তু ফিরে পাবে না, রিকভার করবে না। সে কারোর একটা ভর্তির আগের লাং ফাংশন ছিল 70%, তার দেখা গেল ড্যামেজ হয়ে সেটা 65-এ নেমে আসছে। সে হয়তো সেটাকে টেনে টুনে অনেক চেষ্টা চরিত্র করে, ভালো হ্যাবিটস, ভালো ওষুধপত্র সবকিছু মেনটেন করে সেটা মেবি 67-8-এ তুলতে পারে, বাট কখনোই ওটা 70-তে ফিরে যাবে না। তাহলে 2 বা 3% হলেও লাং ফাংশন কিন্তু নষ্ট হলো, পার্মানেন্ট ড্যামেজ হলো। এক্স্যাক্টলি, পার্মানেন্ট ড্যামেজ। সো দ্যাটস ওয়াই সিওপিডি ইজ অনেক বেশি ড্রেডেড একটা ডিজিজ, যার জন্য সিওপিডি আজকের ডেটে ইন্ডিয়াতে মানে কোনো একটা রোগের কারণে মৃত্যু যে হয় তার তালিকায় 1 বা 2 নম্বরে থাকে। সাংঘাতিক। আচ্ছা, আপনি ইনহেলারের কথা বললেন। ইনহেলার নিয়ে আমাদের মধ্যে অনেক চুপ মার্গ আছে যে আমি ইনহেলার ইউজ করবো, এটা একটা নেশায় পরিণত হবে, কিংবা হয়তো অল্প বয়সে কেউ ইনহেলার ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিয়েছেন এবং সে ভাবছে এটা হয়তো আমার সারা জীবন নিয়ে যেতে হবে। তো এই যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বেসিক্যালি আমি খুব সহজ একটা কথা বলি, তুমি আমি দুজনেই চশমা পরে আছি, আমরা কেউ কিন্তু বদার নই চশমাটা আমাদের সারা জীবন পড়তে হবে। একদমই। আর আমি আমার পেশেন্টদেরকে বলি যে বছর বছর ফ্রেম চেঞ্জ হবে, দেখতে সুন্দর লাগবে, তো চশমা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বাট চশমা ইজ অ্যানাদার মেডিসিন, এটা ছাড়া আমি তুমি কেউই চোখে পরিষ্কার দেখব না। একদমই তাই। সেম গোজ ফর সিওপিডি। ইনহেলার সিওপিডিতে অপরিহার্য, সেটা ইয়াং এজে শুরু হোক বা ওল্ড এজে শুরু হোক। এবং সিওপিডির ক্ষেত্রে যেহেতু নামেই বোঝা যাচ্ছে ইটস এ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং কাজেও বোঝা যাচ্ছে যে এটা একটা পার্মানেন্ট অবস্ট্রাকশন, এর বেসিক্যালি ওষুধ কিন্তু সারা জীবন চলবে। একদমই। এবার অনেক যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেটা নিয়ম, অনেকেই আছেন যারা ইনহেলার দেখা যায় যে গরমকালে অনেক বেটার আছেন, বন্ধ করে দিলেন, সেটা উচিত নয়। কারণ আবার ওই একই কথা, লাং ফাংশন তার সময় এই বন্ধ থাকার সময় যদি একটা বাড়াবাড়ি হয় বা কিছু হয়, তাতে যে লাং ফাংশন লস হবে সেটা কিন্তু আমি ফেরত পাবো না। তাহলে আমার পোস্ট এক্সাজারবেশন হাঁপানির পরিমাণ কিন্তু আর একটু বেড়ে গেল, আমারই কষ্ট বাড়লো, অন্য কারোর বাড়লো না। একদম। তো বেসিক্যালি অ্যাডহেরেন্স মেনটেন করা, ইনহেলার প্রপারলি নিয়ে যাওয়াটা ভীষণ জরুরি, ভীষণ। ইনহেলার নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক মিথ, অনেক ছুতমার্গ আছে, কিন্তু এটা খুব সত্যি কথা, ইনহেলার পৃথিবীর সেফেস্ট ড্রাগের মধ্যে একটা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সমস্ত স্টেরয়েড ব্যান করলেও ইনহেলার স্টেরয়েডকে আজ পর্যন্ত ব্যান করেনি, বিকজ ইটস আ ভেরি সেফ মেডিসিন, এবং দেখা যায় মিনিমাম সাইড এফেক্টে কাজ হয়। যেহেতু এটা রক্তে মিশছে না, একদম ফুসফুসে যাচ্ছে, যেখানে যাওয়ার দরকার ওষুধটা ঠিক সেখানে যাচ্ছে। একদমই তাই। এই আবার এক চশমার কথা, চশমা তো আমাকে চোখে পড়তে হবে, আমি যদি পকেটে নিয়ে ঘুরে বেড়াই আমার চোখের তো কোনো উন্নতি হবে না। একদমই তাই। সেম গোজ ফর ইনহেলার। ডিরেক্টলি ওষুধটা আমার শ্বাসনালীর মধ্যে পৌঁছে যাচ্ছে, সব থেকে আগে অ্যাকশন করবে, ফাস্টেস্ট অনসেট, এবং মিনিমাম ড্রাগ দিয়ে আমি ম্যাক্সিমাম এফেক্টটা পেতে পারি। কিরকম? আমি যদি একটা ট্যাবলেটে খাই ওষুধ, সেখানে দেখা যায় মিলিগ্রাম ডোজে আমরা ওষুধ খাই বা গ্রাম ডোজে ওষুধ খাই।
whereas যখন আমি একটা ইনহেলার নিই, যে কেউ একটা ইনহেলার কিনে নিয়ে দেখতে পারেন, সেখানে ডোজেজ থাকে মাইক্রোগ্রামে। তার মানে অনেক কম ওষুধ দিয়ে আমি কিন্তু অনেক বেশি কাজ পাচ্ছি। হ্যাঁ, ইনহেলার নিলে প্রথম দিকে একটা অস্বস্তি হয়, অনেকের হাত পা কাঁপে, বাট সেটা সবসময় নিয়ম যে ওটা কন্টিনিউ করে যান। কয়েকদিনের মধ্যে এটা একটা ভেরি কমন সাইড এফেক্ট, কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ঠিক হয়ে যায়। আর একটা যেটা মেইন সাইড এফেক্ট ইনহেলার, সেটা হচ্ছে গলায় ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেটার খুব সহজ সমাধান যে ভালো করে নর্মাল জলে মুখ কুলকুচি করতে হবে, মুখটা জাস্ট ধুয়ে ফেলতে হবে, ভালো করে করতে হবে। এই কাজটা যদি কেউ করে, তাহলে ইনহেলার নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো এইবার যেটা শেষে আপনার কাছে জানতে চাইবো যে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে এই মুহূর্তে মূলত? ঠিক, তো বেসিক্যালি বলা দরকার যেটা ওই প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা প্রিভেনশনের কথা ভাবি, প্রিভেনশনের কথা ভাবলে প্রথম এবং প্রধান যেটা বলা উচিত সেটা হচ্ছে স্মোকিং ছাড়তে হবে। সেটা তো একদম ছাড়তেই হবে এবারে, তো বাই হুক অ্যান্ড ক্রুক স্মোকিং ছাড়তে হবে। কেউ যদি বলে আমি গতকাল অব্দি 30টা স্মোক করতাম, আজকে আমি কমিয়ে সেটা 2টো করে দিয়েছি, আমি একটাই তাকে উত্তর দিই যে ভাই দেখো, তুমি 10 চামচ বিষ খেলেও সেটা বিষ, হাফ চামচ বিষ খেলেও সেটা বিষ, একদম তাই। দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। আমি যে কারণে আমি ভুক্তভোগী সেই কারণও নিয়ে চলবো, ওষুধও খাবো, এটা চলবে না। তারপর আমাদের এখানকার এয়ার কোয়ালিটি, এক্স্যাক্টলি, এটা চলতে পারে না। তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ওয়ান সিঙ্গেল ওয়ে, আইদার তুমি ওষুধের পেছনে খরচা করো অথবা তুমি সিগারেট স্মোকিং এর পেছনে খরচা করো। এবং অনেক পেশেন্ট আছে সিগারেট ছাড়ার পর ছাড়তে পারছি না বলে খৈনি ধরে নেয়। ওরাল ক্যান্সার কিন্তু আজও ভারতবর্ষে 1 নম্বর একদম স্থান দখল করে বসে আছে। তো এই জায়গাটা থেকে নিজেকে বার করতে হবে, এবং যদি নিজের উইল পাওয়ারে বার না করা যায়, তাহলে প্রপার যেখানে স্মোকিং সিসেশন ক্লিনিক আছে বা যে ডাক্তার স্মোকিং সিসেশন রিলেটেড কাজকর্ম করে তার কাছে যেতে হবে। এতে লজ্জার কিছু নেই, একদমই। কারণ বেসিক কারণ হচ্ছে এই জিনিসটা। আরেকটা যেটা অটোমোবাইল এমিশন নিয়ে যেটা বলার, সেটা তো আমার হাতে নয়, সেটা অবভিয়াসলি সরকারকে, গভর্নমেন্টকে পদক্ষেপ নিতে হবে, তারা যেভাবে এর ব্যাপারটাকে কন্ট্রোল করবে। কিন্তু অন্য যেগুলো আমরা আটকাতে পারি, যেমন একটা হচ্ছে বায়োমাস ফুয়েল। বায়োমাস ফুয়েল কি, এই যে গ্রামের দিকে এখনো গোবর, ঘুঁটে, কয়লা এগুলো থেকে জ্বালানি তৈরি করা হয়, সেই জ্বালানি কিন্তু ইকুয়ালি আমাদের শ্বাসনালীকে কষ্ট দেয় এবং স্মোকের মতোই কষ্ট দেয়। তো সেই জ্বালানিকে ধীরে ধীরে আমরা জানি যে বিভিন্ন যোজনার মাধ্যমে আস্তে আস্তে এলপিজি গ্যাসে কনভার্ট করা হচ্ছে। যত তাড়াতাড়ি সেটা করা সম্ভব হবে তত কিন্তু এই মানুষগুলোর লাংসটা বাঁচবে। মানুষগুলোকেও অ্যাওয়্যার হতে হবে, কারণ অনেক জায়গায় আছে, আপনি জানবেন বিহার, ঝাড়খণ্ড, ইউপির বহু জায়গা আছে যেখানে কাঁচা কয়লার ইউজ খুব বেশি এবং সেটা আরো মারাত্মক। এবং যেহেতু ওটা খুব সস্তায় পাওয়া যায় বলে ওরা ইউজ করে, কিন্তু সেটা যে শরীরের ক্ষতি সেটাও বুঝতে হবে। তো এটাই কিন্তু গভর্নমেন্ট, ডাক্তার, এনজিও সবার একটা সম্মিলিত প্রয়াস থাকা উচিত যে এদেরকে অ্যাওয়ারনেসটা বার করা। অ্যাওয়ারনেস যত বাড়বে তত এই ব্যাপারগুলো থেকে মানুষ সরে আসবে, তত কিন্তু লাংস বাঁচবে, সোজা কথা। একদম। 3 নম্বর এবং যেটা ভেরি ইম্পর্টেন্ট এবং যেটা আজকের ডেটে সব মানুষ জানে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। তো আমরা এখন জানি আমাদের অ্যাডাল্ট ভ্যাকসিন 5টা ভ্যাকসিন রেকমেন্ড করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। একটা কোভিড, সেটা ম্যাক্সিমাম লোকই নিয়ে ফেলেছে। দ্বিতীয় ইনফ্লুয়েঞ্জা, যেটা বছরে একবার করে নিতে হয়। তৃতীয় ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। তো এতদিন 2টো নিউমোনিয়া ভ্যাকসিন ছিল, রিসেন্টলি একটা নিউমোনিয়া ভ্যাকসিন এসছে যে কিনা সবটাকে কভার করে। নিউমোনিয়ার বিভিন্ন রকম স্ট্রেন, বিভিন্ন অ্যান্টিজেন সবটাকে কভার করে একটা সিঙ্গেল ভ্যাকসিন এসছে, যে ভ্যাকসিনটা একটা ভ্যাকসিন নিলে সারা জীবনে আর কোনো ভ্যাকসিন নিতে হয় না নিউমোনিয়ার জন্য। তো ইটস আ ভেরি ওয়েল ডেভেলপড সর্ট অফ ভ্যাকসিন। অবভিয়াসলি দাম বেশি, জীবনে একবার নিতে হবে, একটু হলেও দাম বেশি, কিন্তু খুব দরকারি ভ্যাকসিন। চতুর্থ যে ভ্যাকসিনটা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই যে পেশেন্টগুলো, এদের ইমিউনিটি সবসময় কম, তার সাথে কখনো কখনো স্টেরয়েড নিচ্ছে। তো এই পেশেন্টগুলোর জন্য দেখা যায় যে অনেক সময় এদের শিঙ্গলস বলে যে রোগটা, অর্থাৎ ভ্যারিসেল, চিকেন পক্সের পর, চিকেন পক্স যদি কারোর হয়ে থাকে, তার ভাইরাসটা নার্ভের মধ্যে থেকে যায় এবং পরবর্তীকালে গিয়ে শিঙ্গলস বা হার্পিস জস্টার সেই জিনিসটা ডেভেলপ করে। ইটস আ ভেরি পেইনফুল ডিজিজ। এবং মুশকিল হচ্ছে যে দুটো জিনিস নিয়ে অনেক বেশি কনসার্ন আমরা, সেটা হচ্ছে এক, যদি চোখের এরিয়াতে হার্পিস হয় চোখ নষ্ট হয়ে যেতে পারে। 2, যদি যে নার্ভের এরিয়াতে হচ্ছে সেই নার্ভটায় সারা জীবনের মতো ক্ষতি হওয়া, একটা ঝিনঝিন করা, এই ব্যাপারটা আসতে পারে। এই দুটোকে প্রোটেক্ট করার জন্য হার্পিস জস্টারের এগেইনস্টে ভ্যাকসিন আছে। আর আমরা যেরকম ছোটবেলা পার্টুসিসের এগেইনস্টে ভ্যাকসিন নিতাম, সেরকম এখন অ্যাডাল্টেরও পার্টুসিসের এগেইনস্টে ভ্যাকসিন ইউজ করা হচ্ছে। তো এই মেন 5টা ভ্যাকসিন অ্যাডাল্টে নিতে হয়। আর কিছু হেলদি হ্যাবিটস যেগুলো আমরা
মনে হয় যেগুলো সবাই ইউজ মানে সবার মেনে চলা উচিত। এক, আমরা অনেকেই মর্নিং ওয়াকে যাই। এই সময়টা পার্টিকুলারলি নভেম্বর থেকে মার্চ কলকাতা শহর বা যে কোনো শহরে যারা থাকে, বিশেষ করে যেখানে পলিউশন বেশি, আজকাল মফস্বলেও পলিউশন বাড়ছে, সেই জায়গায় চেষ্টা করা উচিত রোদ উঠলে হাঁটতে যাওয়ার। আচ্ছা, কারণ বাতাস ওই আবার যেটা প্রথমে বলছিলাম, বাতাস অনেক বেশি ভারী হয়ে থাকে এবং নিচের দিকে নেমে আসে। এক্স্যাক্টলি, সমস্ত নোংরা জিনিস, সেটাই আমরা বাতাসের ইনহেল যত করি। ক্ষতিকারক জিনিস সব নিচের দিকে থাকে, আমরা ইজিলি সেটা ইনহেল করতে পারি। এটা গেল ফার্স্ট। দ্বিতীয় কথা, যতটা সম্ভব গ্রিন লিফি ভেজিটেবলস, জল, যাদের জল রেস্ট্রিকশন আছে তাদের আলাদা কথা, আদারওয়াইজ জল, ফ্লুইডস, এগুলো যত বেশি সম্ভব খাওয়া। তৃতীয় এবং ইম্পর্টেন্ট জিনিস মহিলাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্নানের পর মাথা যত তাড়াতাড়ি শুকনো করা সম্ভব। আচ্ছা, যত বেশি সময় মাথা ভিজে থাকবে তত বেশি কিন্তু ঠান্ডা লাগার টেন্ডেন্সি তৈরি হবে। বা অনেকের একটা টেন্ডেন্সি আছে না, গ্রীষ্মকালে স্নান করে এসে ভিজে গায়ে ফ্যানের তলায় বা এসির মধ্যে দাঁড়িয়ে থাকে। বহু তো যে কোনো ভেজা অবস্থায় আমি যেন ফ্যান বা এসির মধ্যে না বসি, আমি নিজেকে শুকনো করব, শুকনো জামা কাপড় পরবো, তারপর যত খুশি বসতে পারি। ঠিক, দিস আর বেসিক থিংস। এমন নয় যে এগুলোর জন্য খুব বিরাট কিছু চেঞ্জ করতে হবে নিজের মধ্যে, না, খুব সহজ হ্যাবিটস। এগুলো যদি কেউ করতে পারে, আমাদের মা কাকিমারা কি করতো একটা টাইমে, বালিশ বিছানা রোদে দিত, তারা না জেনেই দিত। কিন্তু আমরা যখন সায়েন্সটা জানি, এই যে বলে ডাস্ট অ্যালার্জি, বেসিক্যালি সেটা ডাস্ট মাইট থেকে অ্যালার্জি হয়। আর এই মাইট মারা যাওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে রোদ, গরম। তা রোদে দাও, কাজ শেষ। আজকে ফ্ল্যাট বাড়ির চক্করে ম্যাক্সিমামের বাড়িতে রোদ ঢোকে না, বাট যারা প্রিভিলেজড রোদ ঢোকে তারা করুক। একদম সহজ সরল কিছু সমাধান। সিওপিডি কে আটকাতে হলে সহজ সরল কিছু জিনিস মেনে চলতে হবে। আর শ্বাসকষ্ট যদি শুরু হয় বা কাশি যদি শুরু হয়, নিজে অ্যান্টিবায়োটিক না খেয়ে, যেটা আমাদের দেশে প্রচুর, দয়া করে ডাক্তারের কাছে যান। কারণ আজকাল দেখা যাচ্ছে যারা কমিউনিটি থেকে উঠে আসছেন, হঠাৎ করে হসপিটালে এসছেন, তাদের মধ্যেও কিন্তু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া প্রচন্ডভাবে বাড়ছে, প্রচুর, এবং এটা একটা চিন্তার বিষয়। এক্স্যাক্টলি। তো এইটাকে আটকানো খুব দরকার। এখানে একজন ডাক্তার ঠিক করবে জুডিশিয়াসলি কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। যা খুশি একটা খেয়ে নিলাম এবং সেটাতে আমি রেজিস্ট্যান্ট ডেভেলপ করে ফেললাম, আমার কিন্তু পরবর্তীকালে প্রচুর সমস্যায় তিনি পড়বেন। এবং যে কোনো ওষুধের দোকানে যাচ্ছেন এবং তাকে 2-3টে অ্যান্টিবায়োটিক কেটে দিয়ে দিচ্ছে, যেটা একদমই ঠিক নয়। তো থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।